অফিসিয়াল লেভেল থেকে আফটার দ্য রেকমেন্ডেশন রিসিভড দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট রিসিভ করেছেন যেটা ফ্রম দ্য ডক্টরস টিম যাদের পাঠানো হয়েছিল এবং সিআইডি টিম তাদের রিপোর্ট কিন্তু মিলে গেছে। ফলে আমাদের একটা দায়িত্ব বর্তায়, মানুষ তো আমাদের কাছে কোয়েশ্চেন করতেই পারে যে এত কিছু দেখার পরেও আপনারা কি ব্যবস্থা নিলেন, সরকার কি ব্যবস্থা নিয়েছে? আমি যে পয়েন্টগুলো বললাম না, সিএস বলে দিয়েছে এবং আমরা মনিটরিং করি। এমনকি পিডব্লিউডিকে এটাও বলা হয় যে এসি মেশিন ঠিকমতো কাজ করছে কিনা সেটা অডিট করবার জন্য। মেডিসিন স্টোর থেকে মাঝে মাঝেই অডিট করবার জন্য এক্সপায়ারি ওষুধ কেউ ইউজ করছে কিনা। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না। আমরা বন্ধ করে দিয়েছি, আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব, তাই তো? রিটেস্ট করব, আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো। এটা খুব সিরিয়াস ব্যাপার, দরকার হলে সিনিয়র ডাক্তারদেরও এখানে রাখতে হবে যারা এসব কাজগুলো করেন। এই যে বাচ্চাটি জন্মাতেই পারলো না, জন্মেছিল কি মৃত? বাচ্চাটা আছে, বাচ্চাটাকে দরকার হলে পেডিয়াট্রিক সেন্টারে নিয়ে এসে ভালো করে ট্রিটমেন্ট করো না। তোমরা যেমন এসএসকেএমে নিয়ে এসছো 3টে কেস, বাচ্চাটিকেও পেডিয়াট্রিক সেন্টারে নিয়ে এসো যেখানে আমাদের স্পেশালিটি আছে। আচ্ছা, বাচ্চাটা বেঁচে আছে, থ্যাংক গড। ওটা অন্য, কিন্তু মাটা তো মারা গেছেন। আরও 4 জন মৃত্যুর মুখ থেকে বেঁচেছে। তার মধ্যে আমি আপনাদের বলেছি 3 জনকে আমরা এসএসকেএমে নিয়ে এসেছি, 2 জন স্টেবল আছে, 1 জনের অবস্থা ক্রিটিক্যাল আছে। এই নেগলিজেন্স যারা করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরও 3টে অপারেশন নাকি করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক আপনারা জানেন, সেখানে গিয়ে করেছে। রেজিস্টারের নাম পাওয়া গেছে, যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই 2টো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি,
সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ, 7 নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট, 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু, পিজিটি স্টুডেন্ট 3rd ইয়ারের, 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার পিজিটি, 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি, 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া, 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া, মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, along with pending investigation by the CID. Am I clear? যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। এবং সাথে সাথে স্বাস্থ্য দপ্তর বলেই দিয়েছে, সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন, 8 ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয়, অনেক সময় আমাদের কাছে ইনফরমেশন আসে তারা সকালে যায়, বায়োমেট্রিক্সে সই করে, কিন্তু 2 ঘন্টা থেকে বেরিয়ে চলে যায়। অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশন করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে, সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম। অনেকে ভালো কাজ করেন, তারা কিন্তু হসপিটালে সরকারিও কাজ করব, একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে। আমরা তো 8 ঘন্টা টাইম বেঁধে দিয়েছি, আপনি পরে করুন না, 8 ঘন্টার মধ্যে করবেন না, এটা হয় না। আরেকটা জিনিস আমার নজরে এসছে, নামটা বলা আমার উচিত নয় বলেই বলছি না। কোনো একটি গভর্নমেন্ট পপুলার হসপিটালে কোনো একটি পত্রিকার একজন এডিটর ভর্তি ছিলেন, নিউজ এডিটর। তার ট্রিটমেন্ট চলছিল, যে ট্রিটমেন্ট এমনকি হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখছিলেন, ডক্টর যোগীও দেখছিলেন। ভালো হয়ে গেছে, সে বাড়ি চলে গেছে, কদিন আগেকার ঘটনা। আমি দেখা করতেও গিয়েছিলাম, হঠাৎ 3 জন চলে এলেন স্টেথোস্কোপ গলায় দিয়ে, তার ঘরে ঢুকলেন, তার রিপোর্ট দেখলেন, দেখে বললেন, আরে আপনার ক্রিয়েটিনাইন ইজ সো হাই, আপনাকে তো কালকে ডায়ালিসিস করতে হবে। একেতেই যারা পেশেন্ট হয় তাদের কাছে কখনো রোগ সম্বন্ধে আলোচনা করতে নেই, তাতে তারা দুর্বল হয়ে যায়। হাসি মুখে বলতে হয় আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করছেন কেন, আমরা তো আছি, চেষ্টা করছি। তা না করে সিনিয়র ডক্টর হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো তার ক্রিয়েটিনাইন কমে গেছিল, তাকে তো বলেনি। অর্থাৎ যে কেউ একদম স্টেথোস্কোপ, শুনুন, ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং টাইমটা ইজ আলাদা। ট্রেনিংয়ের জন্য যদি সিনিয়র ডাক্তাররা বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিয়ে গিয়ে তাদের দেখায় ফর প্র্যাকটিক্যাল পারপাস, ট্রেনিং পারপাস, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু একটা পেশেন্ট যখন একজন সিনিয়র ডাক্তারের হাতে ভর্তি, তখন তাকে হঠাৎ করে সব কিছু না জেনে এই যে একটা কমেন্টস করে দেওয়া এবং ফাইলে লিখে দেওয়া, ফলে যে রোগীটা ভালো হয়ে যাচ্ছিল সেই রোগীটা খারাপ হয়ে যাবে। এটা তো সবাই ধাক্কাটা সামলাতে পারে না। তাই আমি এখন থেকে নারায়ণ নিগমকে বলবো, যেটা আমি আর চিফ সেক্রেটারি মিলে আমরা ডিসকাস করেছি, সিনিয়র ডাক্তারদের দায়িত্ব, যখন কেউ যাবে ট্রেনিরা
তারা সাথে করে নিয়ে যাবেন, বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বা যার আন্ডারে আছে। কিন্তু নিজেরা হঠাৎ করে চলে গেলাম, গিয়ে কমেন্টস করে দিয়ে অন্যরকম ট্রিটমেন্ট করে দিয়ে চলে এলাম, এটা হলে কিন্তু প্রবলেম আছে। কারণ আপনারা যদি আমায় বলেন কোনো রোগের ওষুধ নির্ণয় করতে, আমি পারবো না, এটা আমার কাজ নয়, আমি শিখিনি। হ্যাঁ, আমায় যদি বলেন জেনারেল মেডিসিনের ব্যাপারে, অম্বল হলে কি হয়, জ্বর হলে কি খেতে হয়, পেন কিলার কি খেতে হয়, বা লিভারের ওষুধ, ক্রিটিক্যাল নয়, এমনি জেনারেল সব সাধারণ, সেটা সবাই জানে, সব ছেলে মেয়েরাই জানে। একটা তো ফার্স্ট এড বক্স সবার বাড়িতেই থাকে, সেটা আলাদা। আমি এগুলো বলছি যেগুলো যেগুলো হচ্ছে সিরিয়াস কেস। সব কেসেই সিনিয়ররা সাথে থাকবেন, অর এইচওডি সাথে থাকবেন, সিস্টার সাথে থাকবেন। এগুলোকে কিন্তু ভালো করে নজর রাখতে হবে। কারণ বাংলার বদনাম যখন একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হয় কেন্দ্রবিন্দুতে যে একটা মেডিকেল কলেজে তুলো ছাড়া কিছু পাওয়া যায় না, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনি কি জানেন কি পাওয়া যায় কি পাওয়া যায় না? সব কিছু পাওয়া যায় আমাদের হসপিটালগুলোতে। মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড, এবং এরা বলতে পারেন অনেকগুলো বিশ্বসেরা। সেইটার অবনতি কেন হচ্ছে, এটার জন্য আমরা দায়ী নই, এক্সামিনেশন সিস্টেম দায়ী। এক্সামিনেশন আমরা করি না, এটার ব্যাপারে প্রিন্সিপাল, এমএসভিপি, এইচওডিদের স্পেশাল কেয়ার নিতে হবে। আমি সিএসকে বলবো, এ ব্যাপারে অলরেডি আমরা কতটা করতে পেরেছি। একটা ফরেন অর্গানাইজেশন, আপনারা শুনলে খুশি হবেন, কিভাবে এক্সামিনেশন সিস্টেমটাকে সঠিক ডাক্তার তৈরি করা যায়, সে ব্যাপারে কাজ করা যায়। আমি কিছুটা আপনাদের বলতে বলবো, যতটুকু সাকসেসফুল হয়েছে বলো তো। কিন্তু এগুলো তো টাইম লাগবে, আগে যারা হয়ে গেছে বলো। ইতিমধ্যে আমরা একটা হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে এনএচএস ইউকে সঙ্গে যোগাযোগ করে কোলাবোরেশনে একটা ওয়ার্কশপ আমরা ইতিমধ্যে করলাম নভেম্বর মাসে, যেখানে আমরা বিভিন্ন এক্সামিনেশন সিস্টেম, অ্যাসেসমেন্ট, অ্যাক্রিডিটেশন, এই ব্যাপারে ডিটেইল আলোচনা হলো, কীভাবে এটাকে আরও সাইন্টিফিক, আরও সিস্টেমেটিক করা যায়। তার রিকমেন্ডেশন মাধ্যমে এবারে আমাদের কিছুটা ইমপ্লিমেন্টেশন, প্রাথমিকভাবে ইমপ্লিমেন্টেশনও হলো, যেটাতে আমাদের ইমপ্যাক্ট ভালো হয়েছে। এবং সবাই সব দিক থেকেই যেটা জানা গেল কি এক্সামিনেশন সিস্টেমের ইমপ্রুভমেন্ট আমরা আনতে পেরেছি। এই যোগাযোগ এনএচএস আমাদের এখনো আছে, আমরা আরও ওদের সঙ্গে বিভিন্নভাবে আরও কোলাবোরেট করছি, যাতে ওদের যে বেস্ট প্র্যাকটিসেস ইউকেতে আছে বা ওদের মাধ্যমে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে বেস্ট প্র্যাকটিসেস আছে, আমাদের মেডিকেল কাউন্সিল বা যে ওদের ফ্রেমওয়ার্কের মধ্যে যেটা ঠিক করা যায়, ফিট করা যায়, এরকম সাজেশন, এরকম গাইডেন্স আমরা ওদের কাছ থেকে নিচ্ছি। এটা আমাদের ধারাবাহিকভাবে চলছে, যাতে আমরা ইভলভিং প্রসেস হিসাবে এই ইমপ্রুভমেন্টগুলো আমাদের সিস্টেমে ইন্ট্রোডিউস করতে পারি। থ্যাংক ইউ। এটা আমরা চালিয়ে যাব, আমাদের চেষ্টা চালিয়ে যাব, যাতে আগামী দিন আমরা ভালো ডাক্তার উপহার দিতে পারি মানুষকে। আমি সবাইকে বলবো, মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়াবার কারণ নেই। ঘটনা ঘটেছে যেটা মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজে, খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনাকে আমরা সাপোর্ট করতে পারি না। এবং পরিবারটা একটা ছোট্ট শিশু তার মাকে হারিয়েছে, পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে। খুবই সেন্টিমেন্টাল কেস। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের, যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করে দেবো। সেটা নিয়ে আমি সিএসকে বলবো, কথা বলে নিতে। এই পর্যন্ত। এ ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতেই পারেন। सवाल है, यहाँ तो सरकार ने एक्शन लिया है और डॉक्टर्स को सस्पेंड किया गया है, लेकिन अब इस इंसिडेंट के बाद बाकी जो गवर्नमेंट हॉस्पिटल्स हैं वहाँ पर कोई सर्वेलेंस किया जाएगा कि सीनियर डॉक्टर्स अपनी ड्यूटी 8 घंटे की कर रहे हैं कि नहीं, और अगर नहीं कर रहे हैं तो कोई मैकेनिज्म होगा जहाँ पर उनको जो है एक्शन लिया जाएगा उनके अगेंस्ट में।
पहले तो हम अपील करते हैं, हम गाइडलाइंस बना दिया, हेल्थ डिपार्टमेंट विल सेंड द गाइडलाइंस टू ऑल द हॉस्पिटल्स. I think our seniors are very good. They will abide by the government decision. And if not, when there will be a action, there will be a reaction also. So there must be some other clauses also. What you ask for that reply. ম্যাডাম, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অলরেডি তো সিআইডি তদন্ত করছেন এবং গাফিলতির জন্য 12 জনকে সাসপেন্ডও করা হয়েছে, কিন্তু পার্টিকুলারলি সিআইডির তরফ থেকে কোনো রকম এফআইআর করা হবে যে গাফিলতির জন্য একজনের মৃত্যু হয়েছে? অটোমেটিক্যালি যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর. ভূমিকা পাওয়া গেছে ক্ষেত্রে, নাকি যেহেতু স্যালাইনে একটা কোশ্চেন উঠেছে সেই কারণে দ্বিতীয়বার টেস্টিং এর জন্য পাঠানো হবে? আমি এই ব্যাপারটা, এটা সিএস বলুক বা নারায়ণ বলুক. ম্যাডাম, স্যালাইন যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, যদি এলাকার কিছু ঘটনা ঘটে সেই ব্যাচগুলোকে আমরা আবার টেস্ট করি, কিন্তু আমি এটাই বলবো এই ব্যাচেস হোয়াট এভার ওয়াজ ইউজ ওয়াজ প্রপারলি টেস্টেড রিপিটেডলি, তাহলে আমরা ওটাকে টেস্টিং এর জন্য নিয়েছি, পুরো ব্যবহার থেকে ওটাকে বাদ দিয়েছি. এটা খুবই অনখানি যা যা মেডিসিন ইউজ করা হয়েছিল পুরো ব্যাচকে আমরা বাদ দিয়েছি. সেই স্যালাইন কোম্পানি থেকে কোনো আর আমরা জিনিস নিচ্ছি না, আর এটাকে আমরা আবার টেস্টিং করে দেখবো. এটা পার্ট অফ স্ট্যান্ডার্ড প্রোটোকল, কিন্তু দ্য মেডিসিন which were used was already tested. আপনারা একটা কথা বলুন তো, তাহলে একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি, এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে. গাফিলতি, যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা. নামগুলো কেন হলো? এমএসবিবি তার দায়িত্ব নয়? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কবার গেছেন? আপনার বাড়িতেও বাবা মা যেই থাকুক তাকে নির্ভর করতে হয়. যেখানে বাবা মা থাকে না, স্বামী স্ত্রী যে কোনো একজন একজনের উপর নির্ভর করে চলে. তো এখানেও তো আমরা প্রিন্সিপাল, হেড অফ দ্য মানে এমএসবিবি এদের উপর নির্ভর করি, এইচওডিদের উপর নির্ভর করি. তাদের ভূমিকাটাও তো আছে. আপনারা কি মনে করেন না যে অ্যাকশন নেওয়া উচিত ছিল? আর যদি অ্যাকশন না নিতাম আপনারাই তো বলতেন, তাহলে অ্যাকশন কেন নেওয়া হলো না? তো গভর্নমেন্ট কোনটার মধ্যে যাবে? স্যান্ডউইচ হবে নাকি পরিষ্কার যেটা সেটাই গভর্নমেন্ট করবে? সঠিক তথ্য সামনে এনেছি আমরা আপনাদের কাছে, কোনোটাই লুকানো ছুপানো হয়নি, যা এক্স্যাক্টলি ঘটেছে. সিএস আপনাদের ডিটেলস বলেছে, হেলথ সেক্রেটারি বলেছেন, তাদের রেকমেন্ডেশন অনুযায়ী যাদের সাসপেন্ড করা হয়েছে সেগুলো আমি আপনাদের কাছে পড়ে দিয়েছি নামগুলো. এবং সিআইডি ইনভেস্টিগেশন করেছে এবং তারা যা যা ক্রিমিনাল ব্যাপারে যা যা করার তারা করবে, ক্রাইম হিসেবে, নেগলিজেন্স হিসেবে. নেগলিজেন্স ইজ অলসো এ ক্রাইম. ম্যাডাম, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি এক্ষুনি বললেন যে এই সময় যখন ঘটনার সময় তার হসপিটালে থাকার কথা ছিল, তিনি বালিচকে অন্য জায়গায় গিয়ে সেই সময় তিনি অপারেশন করছিলেন. আবার আমরা দেখেছিলাম কিছুদিন আগে কর্মবিরতির সময়ও বেশ কিছু ডাক্তার তার কর্মবিরতি বলছে. আমি ওই কোয়েশ্চেনটা এক্ষুনি, কর্মবিরতির ব্যাপারটা এক্ষুনি নিয়ে আসবো না, কারণ ওটা সেপারেটলি আমরা ডিল করব. এটা আলাদা ইস্যু, ওটা আলাদা ইস্যু. সব তথ্যই আমাদের কাছে আছে.